মানুষের কাছে ঘুরুন, দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন, দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান, মানুষের কি সমস্যা সেটা দেখবেন। আমি যখন ছোটোবেলায় রাজনীতি করতাম আমি দেখেছি একটা হাসপাতালে পর্যন্ত আমরা ভর্তি করতে পারতাম না। আর আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে, কোনটা হয়নি বলুন তো? সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা। 97% সংখ্যালঘু ভাই বোনেরা ওবিসির মধ্যে ঢুকে গেছেন, 17% রিজার্ভেশনের মধ্যে। কোনো কেউ এই জিনিস করতে পারেনি। আমাদের এখানে সংখ্যালঘু ভাই বোনেরা মাথা তুলে দাঁড়াচ্ছেন। তপশিলি ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন, তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন, আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন। বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয়, লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, মনে রাখবেন যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে। অর্থাৎ এইটার সাথেই সারা জীবন আপনারা যুক্ত থাকবেন, আপনাকে আর নতুন করে তখন নাম লেখাতে হবে না। কেন্দ্রীয় সরকার সব টাকা আমাদের বন্ধ করে দিয়েছে। 100 দিনের কাজ করেছে যারা, তাদের টাকা পর্যন্ত দেয়নি। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি। তা সত্ত্বেও আমরা প্রায় 45 দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে। বিনা পয়সায় রেশন, নির্বাচন আসলে বিজেপি ঘোষণা করে আমি 5 কেজি চাল দেবো, আর আমরা তো প্রথম থেকেই দিই। আমরা যখন আমাদের সরকার আসে 2021-এ আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা দোয়া নিয়ে আমরা 3টে বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো। সেই রেশন চলছে কি চলছে না? নতুন করে আপনারা দেবেন কি? আমরা তো চালাচ্ছি। 2 স্বাস্থ্যসাথী কার্ড দেবো, দিয়েছি। 3 লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড দেবো স্টুডেন্টদের, আমরা স্মার্ট কার্ডও দিতে শুরু করেছি। ক্লাস 9-এ উঠলে সবুজ সাথীর সাইকেল পায়, ক্লাস 12-এ উঠলে স্মার্টফোন পাচ্ছে। জানুয়ারির মধ্যে সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে, আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে। ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন 12 ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন। এই কাজগুলো আমাদের চলছে। আমাদের মতো তো সামাজিক প্রোগ্রাম কেউ করে না। এমনকি একটা দরিদ্র মেয়ে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, মতুয়া হোক, রাজবংশী হোক, সবার জন্য আমরা কিন্তু 25 বছর বয়সে 25,000 টাকা দিই। যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্যও আমরা দিই। কন্যাশ্রীতেও তারা টাকা পায়। 18 বছর বয়স পর্যন্ত পড়াশুনো করলেও তখন যদি তার বিয়ে না হয় আরও 25,000 টাকা পায়, তারা ব্যাংকে পায়। আজকে মা বোনেদের এখন আর চিন্তা করার ব্যাপার নেই মেয়েদের নিয়ে। মেয়েরা এখন সমাজের গর্ব। তারা ক্লাস যখন 8-এ উঠছে, 9-এ উঠছে, 10-এ উঠছে, তারপরে স্কলারশিপ ক্লাস 12 ক্লাসেও দেওয়া হচ্ছে, কলেজেও দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়েও দেওয়া হচ্ছে। তপশিলীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী, এবং যারা ওবিসি ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল। আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী, তারা মেধাশ্রী পাচ্ছেন। এমনকি সংখ্যালঘুদের ঐক্যশ্রী তো আছেই, তাছাড়াও মনে রাখবেন যারা জেনারেল কাস্টের তাদের কোনো স্কলারশিপ ছিল না, এখন কন্যাশ্রী সব মেয়েরা পায়। গভর্নমেন্ট স্কুলের সব মেয়েরা কন্যাশ্রী, সব ছেলেমেয়েরা সাইকেল পায়। এখানে কোনো ভাগাভাগি নেই, সব ছেলেমেয়েরা স্মার্টফোন পায়। এবং মনে রাখবেন সবাই রেশন পায়, সবাই স্বাস্থ্যসাথী পায়, সবাই লক্ষ্মীর ভাণ্ডার পায়। তাছাড়াও মনে রাখবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রোগ্রামও আছে উচ্চশিক্ষার জন্য, যারা জেনারেল কাস্টেও আছেন, কোথাও বাকি রাখা হয়নি। সব কাজ করে দেওয়া হচ্ছে। আপনাদের জেলায় যদি দেখেন মতুয়া ঠাকুরবাড়ির উন্নয়ন কে করেছে? আমরা করেছি। কলেজ কে করেছে? আমরা করেছি। বিশ্ববিদ্যালয় কে করে দিয়েছে? আমরা করেছি।
মতুয়া বাড়ির সৌন্দর্য আমরা করে দিয়েছি, কেউ তো করেনি। তাদের বড় বড় কথা ইলেকশনের সময় একটু মতুয়া ঠাকুরের বাড়িতে গিয়ে ঘুরে এসে বলবে ভোটটা আমাদের দাও, সারা বছর কি করেন? আর নাগরিকত্ব, আপনারা সবাই নাগরিক এদেশের, মনে রাখবেন। নাগরিক যদি না হন আপনি রেশন পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হয় আপনারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন কি করে? নাগরিক যদি না হন আপনার প্যান কার্ড হচ্ছে কি করে? আপনার আধার কার্ড হচ্ছে কি করে? আপনাদের রেশন কার্ড হচ্ছে কি করে? এগুলো একটা ছলনা। আগে সিটিজেনশিপ কার্ড ডিএমদের হাতে ছিল, এখন কেড়ে নিয়েছে রাজনীতি করার জন্য, সমাজে সমাজে ভাগ করার জন্য। বলছে একে দেবো ওকে দেবো না। এটা তো করা উচিত নয়। করলে তুমি সবার জন্যই করো। 71 সাল পর্যন্ত যারা বাংলাদেশ ওপার থেকে এসছেন, তারা যত কলোনিতে আছেন এবং পরেও যারা এসছেন, মনে রাখবেন আমরা প্রত্যেকটা উদ্বাস্তু কলোনিতে আমরা পাট্টা দিচ্ছি এবং তাদের নাম হচ্ছে চিরস্থায়ী ঠিকানা। আমরা সকলকে পাট্টা দিচ্ছি যাতে তাদের উদ্বাস্তু হয়ে থাকতে না হয়। অনেক কষ্ট করেছেন তারা। আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর। শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না। জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না। কৃষকদের জমি জলে ভেসে গেলে, বন্যায় ভেসে গেলে, পোকায় কামড়ালে, মনে রাখবেন তাদের ইন্স্যুরেন্স যে করা আছে তার টাকা কে দেয়? বছরে প্রায় 1000 কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে। অথচ দেখুন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে 1,10,000 রোড আমরা কিলোমিটার তৈরি করেছি এবং আগামী দিনও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও 12,000 করে দিয়েছি এবং আগামী দিনেও 11,000 আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেব আমাদের নিজেদের টাকা দিয়ে। সেন্ট্রাল গভর্নমেন্ট কি করে? আমাদের এখান থেকে ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই টাকা থেকে আমাদের শেয়ারটা দেয়, দিয়ে বলে দিল কি? আমরা দিল। বাড়ি বাড়ি জল পৌঁছানো এটা আমাদের কাজ। জমি দিচ্ছি আমরা, মেনটেনেন্স করছি আমরা, টাকা দিচ্ছি আমরা। আমরা 75% দিচ্ছি, ওরা 25% দিচ্ছে। দিয়ে বলছে ঘর ঘর में पानी कौन देता है? बीजेपी देता है। नहीं देता है, झूठा बोलता है। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর। সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা, সবচেয়ে বড় চোরের মায়ের বড় গলা। মাদার অফ থিপস আর সাউথস মোস্ট। এক একটা কোটি কোটি টাকার মালিক। বিজেপি করলেই ওয়াশিং মেশিন, আর তৃণমূল করলেই জেলে ভরো। বলছে সব নেতাদের জেলে ভরো, কোনো কেসের বিচার হয়নি, যে টাকা লুট করেছে ফেরত পায়নি, সোনাদানা নিয়ে গেছে ফেরত পায়নি কেউ, জেলে ভরে রেখে দিচ্ছে। তার কারণ যাতে ইলেকশনটা করতে না পারে, যাতে পার্টির কাজ করতে না পারে। বিজেপির কটা চোর গ্রেপ্তার হয়েছে, কটা খুনি গ্রেপ্তার হয়েছে, কটা ডাক্তার গ্রেপ্তার হয়েছে সারা ভারতবর্ষে আমি জানতে চাই। শুধু এজেন্সির গণতন্ত্র চলছে, এজেন্সিকে দিয়ে। আবার নেতারা বলছেন গ্রেপ্তার বাড়াও, তা নাহলে জেতা যাবে না। আরে তুই আজ আছিস কাল থাকবি না, তখন দেখবি তোর লেজা আছে মাথা নেই, মাথা আছে লেজা নেই। আজকে এত দর্ব, এত অহংকার কিসের জন্য? ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষ থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। মনে রাখবেন বাংলায় তৃণমূল কংগ্রেসই বিজেপিকে শিক্ষা দিতে পারে, সারা ভারতবর্ষকে পথ দেখাতে পারে, অন্য কোনো পার্টি নয়। ভাঙড় রাজারহাট দিয়ে গঙ্গায়, হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে। ও অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়, রোজ মিছিল করছে আর সবাইকে চোর চোর বলছে। ওরে আমরা যদি গরিব লোকেরা যদি কেউ একটার জায়গায় দুটো বিড়ি খায় তখন তাকে চোর বলতে পারিস, আর তোদের মতো কোটিপতিরা যদি হাজার হাজার কোটি কোটি টাকা ঘুষ খায় তাদের চোর বলা যায় না। তার কারণ তারা নয় ইডি করবে, নয় সিবিআই করবে। আগেও অনেক গভর্নমেন্ট ছিল, কোনোদিন এই জিনিস হয়নি। আজকে আপনারা দেখেছেন পার্লামেন্টে
150 জন সাংসদকে সাসপেন্ড করে রেখে দিয়েছে। কোনোদিন হয়েছে ভারতবর্ষের বুকে? কোনো দিন হয়নি। যা চলছে অত্যাচার, সন্ত্রাস। আপনারা দেখেছেন সংখ্যালঘুদের ওপর, খ্রিস্টানদের ওপর, দলিতদের ওপর, তপশিলীদের ওপর, আদিবাসীদের ওপর সারা ভারতবর্ষে কি অত্যাচার চালাচ্ছে। এই অত্যাচার বন্ধ করতে হবে। এই অত্যাচার বন্ধ করবার জন্য ডাক দিয়ে যাই নাগিনীর সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হন ঘরে ঘরে। আমি ছাত্র যৌবনদের বলবো, আরও বেশি করে এগিয়ে আসুন এবং একসাথে কাজ করুন, ঝাঁপিয়ে পড়ুন দেশমাতৃকার জন্য, রাজ্যের জন্য, মানুষের জন্য। আপনাদের লাইফ ডেডিকেটেড টু দ্য পিপল। স্বামী বিবেকানন্দকে দেখুন কি বলেছেন, নেতাজি সুভাষচন্দ্র কি বলেছেন। আজকে মা বোনেদের দেখুন যে রাদেশে চুলো বাঁধে। আজকে মেয়েরা আমাদের সমাজের গর্ব, অহংকার, সব কাজই তারা করে। ছেলেদের কিভাবে সাহায্য করেন মনে রাখবেন। যে কথা আমি বারবার বলি যে রাদেশে চুলো বাঁধে। কিছু কিছু এলাকায় আমি শুনতে পাচ্ছি কেউ নিজেরা কেটা হয়ে গেছেন এবং নিজেদের জন্য তারা পার্টির মুখটা মনে রাখছেন না। আমাকে এত খাটতে হচ্ছে এটা মনে রাখছেন না। আপনাদের জন্য, মানুষের জন্য আমার জীবন দান। আমি সারা জীবন মার খেতে খেতে এসছি এই জায়গাটায়। আজকে মনে রাখবেন এমনি ক্ষমতায় আমরা পার হইনি। শোভনদা বলছিল, আমি শুনছিলাম, লোকনাথ মন্দিরের ওখান থেকে আমার কানে আসছিল যে 34 বছর ধরে একটা বদমাশ অচল পাথর বাংলায় বসেছিল, কিচ্ছু করেনি, কারোর জন্য কিচ্ছু করেনি। আর বিজেপি আজ পর্যন্ত কারোর জন্য কিছু করেনি। ইলেকশন আসলে মিথ্যে ভাওতা দেয়। মনে আছে আপনাদের? 15 লাখ টাকা দেবো সবার অ্যাকাউন্টে, বিজেপিকে ভোট দাও। কেউ পেয়েছিলেন একটাও টাকা? নোটবন্দির সময় মানুষের কত ক্ষতি হয়েছিল। এই তো কিছুদিন আগে 4টে ইলেকশনের আগে বলল 2000 টাকার নোট বাতিল। সব লোকেরা তাড়াতাড়ি চলে গেল নোট ভাঙাতে। তারপরে বলছে না বাতিল হবে না। তার কারণ বাতিল হবে কি করে? সব নোট তো বিজেপির ঘরে, সব নোট তো বিজেপির ঘরে। যত ইডিয়া সিবিআই ঢোকাচ্ছে তত টাকা লুট করছে, আর এই টাকাগুলো বিজেপির পকেটে যাচ্ছে। কোভিড যখন হয়েছিল মনে আছে? পিএম কেয়ার ফান্ড কত টাকা তুলেছে আজ পর্যন্ত কেউ জানে না। প্রত্যেকটা প্রজেক্টে ওরা কত কমিশন খায় জেনে নিন। তারপরে তৃণমূল কংগ্রেসের দিকে হাত তুলবে। আর যারা সবচেয়ে বেশি তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়েছে, যে গদ্দাররা, যে রজাকাররা, তারা আজকে প্রতিদিন পুলিশ দেখলে চোর বলছে, সেক্রেটারিদের দেখলে চোর বলছে, তৃণমূলকে দেখলে চোর বলছে। আমি বলি, চোরের জ্যাঠামশাই তোরা, চোরের ঠাকুরদার তোরা, ছিচকে চোর, তোরা হচ্ছিস বড় বড় ডাকাত, তোমরা বড় বড় কুম্ভকর্ণ। কোটি কোটি টাকার মালিক হয়ে দেশটাকে বেচে দিয়ে শুধু হিন্দু মুসলমান দাঙ্গা লাগিয়ে কখনো তপশিলীদের বলছে, ইলেকশনের আগে তপশিলীদের ঘরে গিয়ে নিজে বাইরে থেকে রান্না করে খাবার নিয়ে এসে খাচ্ছে। খেয়ে বলছে দেখো আমি তপশিলের বন্ধু। তারপরে 4 বছর কোনো খোঁজ ছিল না। আজকে আবার দেখবেন ইলেকশন আসবে, তখন বন্ধু সাজার চেষ্টা করবে। অথচ আমরা কিন্তু চিরদিনই যে কাজটা করি চিরদিনই ভালো করে করি। তাই আপনাদের আমি বলবো, যদি কারো প্রবলেম থাকে নেতারা শুনবেন। সব কাজ নাও করতে পারেন। আমরা তো আগে একটা হসপিটালে ভর্তি করতে পারতাম না, এখন তো তারা স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছে, বিনা পয়সায় হাসপাতালে চিকিৎসা পাচ্ছে, রেশনের চাল পাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, তপশিলি বন্ধু পাচ্ছে, জয় জোহর পাচ্ছে, সংখ্যালঘুরা পাচ্ছে। কত কাজ করা হয়েছে। হজ যাত্রীদের প্রতি বছর হাজার হাজার লোক যায়, সমস্ত ব্যবস্থা কে করে? আমরা করি। সংখ্যালঘুদের 70% রিজার্ভেশনের মধ্যে 97% করে দিয়েছি কারা? আমরা করেছি। মনে রাখবেন, আমি আরও কিছু করব, সেটা পরে জানাবো। কিন্তু তৃণমূল কংগ্রেস কোনো মানুষ ভেদাভেদ করে না, সব মানুষকে ভালোবাসে। আমার কাছে সব মানুষ প্রিয় এবং সব মানুষকে নিয়ে আমরা ঘর করতে পারি। এই ধর্মেই আমরা শিক্ষা নিয়েছি। যে লোকনাথ ধামে আজকে এসেছিলাম,
তারও ধর্ম ছিল এটাই, মানবতার ধর্ম। তিনি হিন্দু মুসলমানে কোনো ভেদাভেদ করতেন না। তিনি মক্কা মদিনাও এক সময় গিয়েছিলেন। এরাই হচ্ছে প্রাণের ঠাকুর, যারা প্রাণকে ভালোবেসে নিজেদের উৎসর্গিত করে। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি। ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি। আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জলপেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না। কিন্তু কেউ যদি ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের বলবো বিজেপির টাকা নিয়ে ধর্ম নিয়ে রাজনীতি করতে যাবেন না। মনে রাখবেন, ক্ষমতায় কিন্তু আমরাই থাকব এবং আমরা লক্ষ্য রাখব। আপনাদের মতো এজেন্সি লেলিয়ে দিয়ে আমরা কাজ করি না। আমরা মনে রাখি, আমরা লক্ষ্য রাখি। দীঘাতে যান বেড়াতে, আপনারা দেখবেন একটা জগন্নাথ মন্দির আমি করে দিচ্ছি, পুরীর মন্দিরের সমান উচ্চতা। পুরীর মন্দির যেমন আছে সেই রকম উচ্চতায় জগন্নাথ মন্দির করে দিচ্ছি, যাতে দীঘায় মানুষ বেড়াতে যায় একটা জগন্নাথ ধামে পুজোও দিয়ে আসতে পারে। সব কাজ আমরা করেছি। প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা উৎসব, ঈদ বলুন, দুর্গা পুজো বলুন, কালী পুজো বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝি থান বলুন, তপশিলি বন্ধু বলুন, সবাইকে নিয়ে আমরা কাজ করি। আপনাদের এখানে অনেক নেতা আছে, অনেক মন্ত্রী আছে। আমি আজকে একটা কোর গ্রুপ তৈরি করে যাব। আমি এমপিদের রাখছি না, তার কারণ তাদের সামনে ইলেকশন আছে, তারা নিজেদের কেন্দ্রগুলো নিজেরা দেখবে, সবার সাথে কোঅপারেশন করে। আমি মনে করি একটা বিশেষ করে তৃণমূল কংগ্রেসের জয়কে সুনিশ্চিত করবার জন্য নির্মল ঘোষকে চেয়ারম্যান করে ব্রাত্য বোস, শোভনদেব চট্টোপাধ্যায়, রথীন ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, তাপস রায়, নারায়ণ গোস্বামী, বীণা মণ্ডল, নুরুল ইসলাম, বিশ্বজিৎ দাস, গোপাল শেঠ, মমতা ঠাকুর, সুরজিৎ বিশ্বাস, সুকুমার মাহাতো, রফিকুল ইসলাম মণ্ডল, তাপস দাশগুপ্ত, রফিকার রহমান, এটিএম আবদুল্লাহ, গোবিন্দ দাস, এদের নিয়ে একটা আমি কোর কমিটি তৈরি করব এবং অন্যান্য সাংসদরা এবং বিধায়করা তারা এই কমিটিতে, তাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রতি 10 দিন অন্তর এই কমিটিতে তাদের রিপোর্ট পেশ করতে হবে এবং আমি 3-4 জনকে যুক্ত আহ্বায়ক করছি, তারা এই কাজটা নিজের নজর রেখে আমাকে রিপোর্টিং করবে। নির্মলদা যেমন চেয়ারম্যান আছে, সুজিত বোস থাকবে দমদমের ওদিকটা থেকে, পার্থ ভৌমিক থাকবে ব্যারাকপুরের ওদিকটা থেকে, হাবড়ার এদিকটা থেকে নারায়ণ গোস্বামী থাকবে, আর বসিরহাটের এদিকটা থেকে বসিরহাটের এদিকটা কাকে দেবো? নুরুলের শরীর খারাপ, আর ওর যে লোকটা আছে বদমাশি করে, আমার কাছে সব খবরই থাকে। আমার মনে হয় এটা বসিরহাটটাও সুজিত দেখবে, দমদমার বসিরহাটটা সুজিত দেখবে, বাদবাকি এই 3 জন দায়িত্ব নিয়ে বাদবাকিগুলো দেখবে এবং তারা নজর রাখবে, কাজের সময় কাজ করবে এবং আমাকে টাইম টু টাইম রিপোর্ট দেবে। এই উত্তর 24 পরগনা জেলার 4টে সিটেই নজর রাখবেন, বাইরে থেকে কোনো লোক ঘোরাঘুরি করছে কিনা। 5টা হবে, হ্যাঁ হ্যাঁ, বনগাঁও আছে 5টা। এছাড়াও মনে রাখবেন, দেখবেন বাইরের লোক এসে কোথাও গেস্ট হাউস ভাড়া করে, হোটেল ভাড়া করে আপনার জেলায় টাকা বিল হচ্ছে কিনা হাতে নাতে ধরবেন। মানুষ প্রয়োজন হলে যদি টাকা দেয় কেউ, আমি নিশ্চয়ই বলবো না টাকাটা নিয়ে নিন, তবে মনে রাখবেন এটা আপনাদেরই টাকা। কারো থেকে লুট করে আপনাদের বিল হচ্ছে ইলেকশনে ভোট পাওয়ার জন্য। টাকাটা আপনার টাকা, আপনি কি করবেন আপনার ব্যাপার, কিন্তু মনে রাখবেন দয়া করে ভোটটা বিজেপিকে বা সিপিএমকে বা কারো কথা শুনে, কোনো সাম্প্রদায়িক বিভেদকারীদের কথা শুনে ভোটটা কাউকে দেবেন না। এরা বিজেপির টাকায় ঘুরে বেড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট কাটার জন্য। একদল বসন্তের কোকিল এসছে,
এবং তারা এলাকা এলাকায় ঘুরিয়ে ধর্মীয় সভা করার নাম করে তৃণমূলের ভোট কাটার চেষ্টা করছে। সংখ্যালঘু বন্ধুরা সাবধান, মনে রাখবেন আপনাদের নিরাপত্তার জীবন সুনিশ্চিত, আপনাদের আর্থিক নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা সব কিছু কিন্তু আমরা করেছি। আর যদি আপনারা ওই যারা বিজেপির টাকা নিয়ে ভাওতা দিচ্ছে তাদের কথায় ভুলে যান, তাহলে মনে রাখবেন ধর্ম আলাদা, রাজনীতি আলাদা। সব ধর্মকে আমরা ভালোবাসি, কিন্তু মনে রাখবেন বাংলাটা কিন্তু তৃণমূল কংগ্রেসের হাতে রাখতে হবে। আর আমরা যদি আসন কম পাই তাহলে কিন্তু বিজেপির অত্যাচার আরও বাড়বে, বিভিন্নভাবে অত্যাচার বাড়বে। আপনারা দেখেছেন কেয়া থেকে শুরু করে এনআরসি থেকে শুরু করে কম করেনি ওরা। আমি এখনও মনে করি কেয়া বলে যেটা বলছে, যার নাগরিকত্ব এখনও পায়নি ডিএমের হাতে দায়িত্ব দিন, ডিএমরা দেখে নেবে। কিন্তু আপনারা কে ইলেকশনের আগে খবরদারি করার? তাই আমি সবাইকে বলবো ভুল বুঝবেন না, মনে রাখবেন আমরা যতদিন আছি আপনাদের ওপরে কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করলে আমি আপনাদের পাহারাদার ছিলাম, আছি এবং থাকবো। এবং আমি কিন্তু লক্ষ্য রাখি প্রত্যেকটা এলাকায় কি হচ্ছে না হচ্ছে। আপনারা আমায় বলতে বলুন, এই জেলার ব্যাপারেও আমি বলে দেবো। কাজে নিজেদের আরও সংগঠিত করতে হবে, ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে আর নতুন চাল আগে বাড়ে, দুটো চালকেই আমার দরকার। পুরনোকেও দরকার, নতুনকেও দরকার, পুরুষকেও দরকার, মহিলাদেরও দরকার, ভাইদেরও দরকার, বোনেদেরও দরকার, সবাইকে নিয়ে চলতে হবে। আর আওয়াজ তুলবেন অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। ঠিক আছে, আওয়াজ তুলবেন অলি গলি মে চোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। বলুন তো অলি গলি মে চোর হ্যায়, জোরে বলুন অলি গলি মে চোর হ্যায়। মা বোনেরা একটু জোরে জোরে, মা বোনেদের গলা কিন্তু খুব বেশি, আমার গলা দেখেই বুঝতে পাচ্ছেন। অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়, অলি গলি মে চোর হ্যায়। চাই না, চাই না, চাই না, চাই না, বিজেপির দালালদের চাই না, শান্তি ভঙ্গকারী বিজেপির দালাল চাই না। লড়াই 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 চাই, লড়াই 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 চাই। মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তৃণমূল কংগ্রেস, জয় বাংলা। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আমার আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার আগাম জানাচ্ছি। আবার দেখা হবে রাস্তায় পথ চলতে চলতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আমরা শুনলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মী সভায় কি বক্তব্য রাখলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন অমিত শাহ রাজ্যে এসে সিএএ ইস্যুতে শান দিচ্ছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেই পুরনো কথা, আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি, পাহারাদার থাকবো। সিএএ ইস্যুতে যখন অমিত শাহ এ রাজ্যে এসে আরো একবার সুর চড়াচ্ছেন সিএএ হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরনো স্ট্র্যাটেজি অবলম্বন করলেন। আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি, পাহারাদার থাকবো। আজকে কর্মী সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনার একটা অংশ মতুয়াদের গড়, সেই উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে কার্যত সিএএ নিয়ে তার অবস্থান আরো একবার স্পষ্ট করে দিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আপনারা সবাই নাগরিক, নাগরিক না হলে প্যান কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তৈরি হচ্ছে কি করে? এটা একটা ছলনা। একাধিক বিষয় আজকে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি, পাহারাদার থাকবো। টেলিফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম নেতা সুজন চক্রবর্তীকে। সুজন দা, শুভজিৎ রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকগুলো বিষয়ে মুখ খুলেছেন, আর দুটো বিষয় আপনার কাছ থেকে একটু রিয়াকশন নেব। এক, সিএ ইস্যুতে যখন
অমিত শাহ রাজ্যে এসে বলছেন সিএএ হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি, পাহারাদার থাকবো। সুজনবাবু কি বলবেন? এটা প্রথমত ভালো যে মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন। বহুদিন মুখ্যমন্ত্রী মুখ খুলছিলেন না, বরং ভাইপো মুখ খুলছিল। মুখ্যমন্ত্রী মুখ বন্ধ রেখেছিলেন। এখন ভাইপো যেহেতু বিদেশে গেছে, দেশের মধ্যে অন্তত নেই, তখন মুখ্যমন্ত্রী বোধহয় মুখ খোলার জন্য সময়টা ভালো বলে মনে করেছেন কিনা আমি জানি না। বা ইতিমধ্যে দিল্লিতে মোদিজির সঙ্গে সাইড লাইনে মিটিং হয়ে গেছে, এখন হয়তো উনি কথা বলার কথা ভাবছেন। উনি কি বলেছেন? আমি পাহারাদার। কিসের পাহারাদার? ওনাকে তো পশ্চিমবাংলায় পাহারাদার বানানো আছে। গত 12 বছর ধরে উনি পশ্চিমবাংলায় পাহারাদার। যুবকের কাজের অধিকারের উনি পাহারাদার। আমাদের ছেলে মেয়েদের যেন অযথা ভিন্ন রাজ্যে যেতে না হয়, রাজ্যের মধ্যে যাতে কাজ পায়, এত পরিযায়ী শ্রমিক কেন? উনি পাহারাদার। আমাদের ছেলে মেয়েরা যেন সবাই স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারে, মাধ্যমিকের পরীক্ষার্থী 4 লক্ষ কমে যাবে কেন? উনি পাহারাদার। আমাদের পরীক্ষা দিয়ে পাশ করে রাস্তায় বসে আছে, উনি পাহারাদার। কিন্তু কোনো পাহারা তো উনি দিতে পারছেন না। অথবা এই যে মোদী অমিত শাহরা এসে কলকাতায় একবার না একাধিকবার, যেটা মমতা ব্যানার্জির সরকারের আমলে কোনোদিন সুযোগ পায়নি কেউ, এরকম ভাবে অসম্মান করার, জবরদস্তি করার, এসে বলে গেল যে ঘুষপেটিয়া দল বছরের পর বছর ধরে বলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী তো পাহারাদার, মুখ্যমন্ত্রী কিছু করতে পারলেন না। বরং তিনি অনুপ্রবেশ এতদিন ধরে বলে উল্টে বিজেপিকে খেলবার সুযোগ করে দিলেন। মুখ্যমন্ত্রী তো পাহারাদার ছিলেন। মুখ্যমন্ত্রী পাহারা দেবার নাম করে আসলে কাজের কাজ কিছু করে উঠতে পারেননি। সামনে ভোট এসছে বলে এখন উনি পাহারাদার বলছেন। আর এই পাহারাদার শব্দটাও উনি মোদিজির কাছ থেকে ধার করেছেন। মোদিজি বলেছিলেন আমি চৌকিদার, নাই চৌকিদার হুঁ। আদানি আম্বানিদের সম্পত্তির উনি চৌকি দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন এই পাহারাদার। উনি কিসের পাহারাদার? যাতে পশ্চিমবাংলায় বিজেপি আরএসএস তার এগোতে পারে, মোদিজির সুবিধা হয়, সেটার পাহারাদার। আরেকটা বিষয় একটু জানবো। পাহারাদার উনি নন। আরেকটা বিষয়, যখন এই নবীন প্রবীণ তত্ত্বটা উঠে আসছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আরো একবার, এর আগে অতীতেও বলেছেন, আজকেও একবার বললেন তার দলে সিনিয়র নেতাদের যোগ্য সম্মান দিতে হবে, পুরনো চাল ভাতে বাড়ে। সুজন দা, এটাকে কিভাবে দেখছেন? বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলতে হচ্ছে। কোনো নতুন কথা না। পুরনোদের সম্মান মর্যাদা দিতে হবে, কম বয়সী প্রজন্মকে সামনে এগিয়ে আনতে হবে। এটাই আমাদের সারা দেশে চালু বন্দোবস্ত হবার কথা। সমাজে সেটাই চালু, পরিবারেও সেটাই চালু। কিন্তু ওরা হঠাৎ আজকে পুরনো কথা বলতে হচ্ছে কেন? পুরনো চাল ভাতে পারে, বয়স্কদের সম্মান দিতে হবে। তাহলে উনি বুঝতে পারছেন যে ওর দলে যারা পুরনো, যারা দলটা তৈরি করেছিলেন, তাদের এখন কোনো মর্যাদা নেই। কার্যত লুঠেরা দলটা চালাচ্ছে, এইটা উনি বুঝতে পারছেন, লোকের কাছে ধরা পড়ে গেছেন। সেই কারণে কি ক্যামোফ্লেজ করার জন্য এটা বলছেন? আচ্ছা দেখুন, মুখ্যমন্ত্রী যখন বলছেন যে পুরনোদের মর্যাদা দিতে হবে, এই মুখ্যমন্ত্রী কিন্তু যখন কংগ্রেসের নেতা ছিলেন, কংগ্রেসের সভাপতি সীতারাম কেশরীকে বলেছিলেন বুড়ো ভাম। জ্যোতিবাবুর সম্পর্কে কমেন্ট করেছিলেন ঘাটের মরা। এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী কখন কি বলছেন, আজকে যা বলছেন কালকে সব বলবেন, এর তো কোনো নিশ্চয়তা নেই। এখন একটু বিপদে পড়েছেন, অথবা কোনো কারণে ক্যামোফ্লেজ করতে হবে, তাই এসব কথা বলছেন। মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাসযোগ্য নয়। বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ সুজন দা। আমরা কথা বললাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। এই মুহূর্তে টেলিফোনে আমরা যোগাযোগ করেছি বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। শ্রমিক দা, শুভজিৎ রয়েছি স্টুডিওতে। আমরা অমিত শাহকে যখন দেখলাম এ রাজ্যে এসে তিনি বারংবার বললেন যে সিএএ হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা সবাই নাগরিক, এটা একটা ছলনা, আমি পাহারাদার ছিলাম, পাহারাদার আছি, পাহারাদার থাকবো। কি বলবেন শ্রমিক দা? উনি তো দীর্ঘদিন আর মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। উনি কাকে পাহারা দেবেন? ওনার দল প্রকাশ্যে অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গে এনে তাদের ভোটার লিস্টে নাম তুলে দেওয়ার জন্য ঘোষণা করছে। ওনার দল করছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে। তার দলের লোকেরা রোহিঙ্গাদের এখানে নিয়ে এসে তাদের জন্য দানপাত্র প্রকাশ্য রাস্তায় বসিয়ে রাখছে। বিধাননগরের মতো একটা প্ল্যান্ট সিটির মধ্যেও সেখানে এনে বস্তি তৈরি করে দেওয়া হচ্ছে। তো আভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে তৃণমূলের অবস্থান চরম বিপজ্জনক। বিএসএফ কে জায়গা দেওয়া হচ্ছে না আউটপোস্ট করার, চরম সহযোগিতা করছেন। তো এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যখন এ সমস্ত বলছেন, ওনার এটা জানা উচিত যেটা তৃণমূল কংগ্রেস নয় যে বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করবে।
1951 সাল থেকে আমরা ভারতবর্ষের মানুষের সামনে যে কথা বলেছি সেটা সিএ এনআরসির কথা, সেটা বাস্তবায়িত করতে আমরা বদ্ধপরিকর। ভারতীয় মুসলমান এবং পূর্ববঙ্গের হিন্দু উদ্বাস্তুদের স্বার্থেই সিএ এখানে হবে। সিএ নাগরিকত্ব কাড়ার আইন নয়, নাগরিকত্ব দেবার আইন হচ্ছে সিএ, আর সেটা হবেই। মুখ্যমন্ত্রীকে পৃথিবীর কোনো শক্তি নেই পশ্চিমবঙ্গের সিএ হওয়াকে বন্ধ করে দিতে পারে, পৃথিবীর কোনো শক্তি নেই। ইটস আ সেটেলড ফ্যাক্ট। এটাকে আনসেটেল করবার মতো ক্ষমতার কারণ নেই ভারতবর্ষে, এটা হবেই। বেশ, শ্রমিকদা আরেকটা বিষয় একটু রিয়াকশন চাইবো। মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও বলেছিলেন, আজকেও একবার বললেন যে সিনিয়র নেতাদের যোগ্য সম্মান দিতে হবে। তৃণমূল সুপ্রিমোকে বারবার একথা কেন বলতে হচ্ছে? দেখুন, গতকালকে মুখ্যমন্ত্রীর অথরিটিকেই কুণাল ঘোষ চ্যালেঞ্জ করে দিয়েছেন রাজীব এর আমাদের ডিজির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে। সেখানে রাজীব কুমারকে যে বার্তা দিয়েছে কুণাল ঘোষ, তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীর অথরিটি তার দলের মধ্যে চ্যালেঞ্জ হচ্ছে। এই নিয়োগের আমরাও বিরোধী, কিন্তু দলের মধ্যে থেকে বিরোধ হচ্ছে। এক কি হচ্ছে, বয়স্কদের সম্মান দিতে হবে, যারা শিশির অধিকারীর মতো একজন প্রবীণ মানুষ, যার হাত ধরে তৃণমূল কংগ্রেস পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে প্রতিষ্ঠা পেয়েছিল, সেই শিশির অধিকারীকেই তো তার জন্য প্রণাম করবার জন্য দল থেকে মানুষকে বহিষ্কার করে দিচ্ছে। তো সেই দলের সম্মান শ্রদ্ধা এগুলো কোথায় থাকে? সবগুলো বাতুলতা মাত্র, এগুলো কিছু নেই। তৃণমূলের এ ধরনের বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা নেই। মুখ্যমন্ত্রী তার দলের মধ্যে কি উপদেশ দেবেন সেটা সম্পূর্ণই তার দলের বিষয়। মুখ্যমন্ত্রী তার দলকে প্রতিষ্ঠা করেছেন, সেই দলকে তিনি কিভাবে চালাবেন সেটা বিষয়। কিন্তু বাইরে দলের আচরণের যে প্রতিফলন হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রীর এই কথার সঙ্গে সেটা সাযুজ্য। বেশ, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ শ্রমিকদা। আমরা কথা বললাম বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় এমন একটা সময় গেছেন যখন আমরা দেখলাম দলের সাংসদ, ব্যারাকপুরের সাংসদ, তিনি এক বিধায়কের উদ্দেশ্যে বলছেন শ্যামা পোকা, আর বিধায়ক সাংসদের উদ্দেশ্যে বলছেন ডিভোর্সি নেতা। মানে একেবারে ব্যক্তি আক্রমণের জায়গায় চলে গেছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা, বিশেষত বিধায়ক বা সাংসদ। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গোষ্ঠীকোন্দল নিয়ে দলের উদ্দেশ্যে কোনো বার্তা দেন কিনা সকাল থেকে নজর ছিল যখন অমিত শাহ রাজ্যে এসে বারংবার জোর দিয়ে বলছেন সিএএ হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনা, যে উত্তর 24 পরগনা একটা বড় অংশ মতুয়াগড়, সেই উত্তর 24 পরগনা দাঁড়িয়ে কি বার্তা দেন, নজর ছিল সেদিকে। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শোনাবো পরপর। সবাইকে আবেদন করব, যদি কেউ এখনো দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য, তাকে ডেকে নিয়ে আসুন। আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না। ছাত্র যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুনকেও দরকার।